আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে ডব্লিউজিএস এর ইন্টারেক্টিভ প্ল্যানারি অধিবেশনে জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ফেরত দেবে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানাল জামায়াতে ইসলামী। সংসদের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে দলটি। এবং র্যাব বিলুপ্তি, বিজেপিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ডব্লিউজিএস এর ইন্টারেক্টিভ প্ল্যানারি অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে। সেশনটি পরিচালনা করেন সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন। এছাড়া স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে ভিডিও কলে কথা বলেন প্রফেসর ইউনূস। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ডব্লিউজিএস এর ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছুই ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন করা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পুলিশ and army under the order of the prime minister, so they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. We want to start broad international support that we got from everywhere. Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. এদিন ভিডিও কলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে কথা বলেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে কম দামে বেশি স্পিডের ইন্টারনেট সেবা প্রদানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালুর বিষয়েও কথা বলেন তারা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার বিষয়েও আলাপ করেন ইলন মাস্ক ও প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশিদের ভিসা জটিলতা সমাধানের বিষয়েও আলাপ হয়েছে বলে জানান তিনি। কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের, ফলে অনেকদিন ধরে ভিসা বন্ধ ছিল, ভিসা বন্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। দুবাই সফর শেষ করে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানান শফিকুল আলম। আমার পক্ষে সবসময় আউটরাইট। ইয়াসিন রানা, এটিএন বাংলা। একজন অ্যাডভাইজার। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কিছু জানায়নি বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এই অবস্থায় অপেক্ষা ছাড়া বিকল্প নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র। দিল্লিতে হাইকমিশনার নিয়োগের জন্য 2.5 মাস আগে ফাইল পাঠানো হলেও তারা কোনো ক্লিয়ারেন্স দেননি বলে জানিয়ে এই মুখপাত্র বলেন, ক্লিয়ারেন্সের 3-4 মাস স্বাভাবিক সময় হিসেবে ধরে নেওয়া যায়। লিবিয়া থেকে এখন পর্যন্ত 43,000 বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, বিদেশি নাগরিকরা বিপদে পড়লে তাদের ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস
ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা দিল্লিতে হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে, এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। এগ্রিমো আমার মনে হয় প্রায় 2.5 মাসের মতো হয়েছে। 3-4 মাস খুবই স্বাভাবিক একটা সময়। জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী প্রমাণিত হওয়ায় বিচারের মুখোমুখি করতে ভারত তাকে ফেরত দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতিসংঘের পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের রিপোর্টে এটা স্পষ্ট হয়েছে শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় না বিএনপি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা এখন প্রতিষ্ঠিত সত্য। এখন সবার একটাই প্রত্যাশা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের এতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচন, এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ফখরুল বলেন, কোন দল নিষিদ্ধ হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ 500 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে দলটির মামলা ও তথ্য সংরক্ষণ কমিটি। এ সময় কমিটির সমন্বয়ক সালাউদ্দিন খান জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এই নির্মম হত্যাকাণ্ডে 524 জন বিএনপি ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছেন। এর ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। এদিন সারা দেশের শহীদদের তালিকাসহ 84টি মামলার এজাহারের কপি আদালতে জমা দেওয়া হয়েছে। নাম উল্লেখ করেছি, এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলা বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি বলেন, আগামী বছরগুলোতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো আরও সম্প্রসারিত হবে। দুবাইতে ওয়ার্ল্ড
গভর্নমেন্টস সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক এই সম্মেলনে যোগদানের জন্য আল ওয়াইস ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেয় আরব আমিরাতকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আয়নাঘরের নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। এই ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা 2013 সালে নিবন্ধন বাতিলের পর ইসির সঙ্গে প্রথমবারের মতো দলটির বৈঠক। বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে দলের অবস্থানের কথা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ সময় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ার কথা বললেও আগেই স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি। স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করি। এসব ইস্যুতে বিএনপির সাথে ভিন্ন অবস্থানকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান, 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামাত। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা হতেই পারে। জুলাই গণহত্যা তদন্তে জামাত সহযোগিতা করেনি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন মিয়া গোলাম পারোয়ার। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল, সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ সবাইকে। র্যাব বিলুপ্তি, বিজেপিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপস উদ্বোধন করে তিনি কথা বলেন। পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা নিরসনের 999 কার্যক্রমও উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে 14টি দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার সুযোগ পাবেন। অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন 30 দিনের জন্য। এ সময় জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। শুক্রবার দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল বরাত বা শবে বরাত।
ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। মহিমান্বিত এই রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক লিখিত বার্তায় মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখতে হবে। এ রাতে আল্লাহ পাক মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করেন। নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা এবং মানবজাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখার আহ্বান জানান তারেক রহমান। টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অর্থাৎ সাতপন্থী মুসল্লিরা এই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। দিল্লি বিশ্ব মার্কাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের জিম্মাদারিতে ৪২ সদস্যের একটি জামাত গতরাতে ইজতেমা ময়দানে এসেছেন। রাতেই মাশওয়ারা করেছেন তারা। তৃতীয় পর্বে ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। সকাল থেকে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ইজতেমা ময়দানে। গত দুই পর্বের মতোই এবারও ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতকে বেছে নিতে পারে। এমন কাউকে যদি পাওয়া যায় তাহলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য তাবলিগ জামাতের মুরব্বীদের অনুরোধ করেন তিনি। এছাড়া ইজতেমা চলাকালীন সময়ে সকল প্রকার যানবাহন চালু থাকবে বলেও জানান পুলিশ কমিশনার। অবস্থা নিশ্চিত হলে গ্রেফতার করা হবে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের সহ তার পরিবারের সদস্যদের। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি টাকার বেশি সন্দেহজনক ও লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৪৬ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৬ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের। এছাড়া ছেলে কাশফি কামাল ও মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে মোট ৯৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৭৬ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ফসলি জমিতে কুমারখালী পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে যদু বয়রা ইউনিয়নের হাসদিয়া গ্রামে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডাম্পিং স্টেশনটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। পার্টেক্স খেলার খবর। 14 দল নিয়ে আজ দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ সহ 7 দেশের হাইকমিশন অংশ নিচ্ছে এই ক্রিকেট উৎসবে। এছাড়া খেলবে ইউরোপীয় ইউনিয়ন, IRRI, নর্ডিক, UNOPS, হু এবং বিশ্বব্যাংক। রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক গেম প্লের চেয়ারম্যান ফয়সাল তিতুমির। প্রতিটি দলে অংশ নেবেন 9 জন খেলোয়াড়। টুর্নামেন্টের ভেন্যু বসুন্ধরা আবাসিক এলাকার খেলার মাঠ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে WGS এর ইন্টারেক্টিভ প্ল্যানারি অধিবেশনে জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ফেরত দেবে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া ভোট নয়, ইসিকে জানালো জামায়াত ইসলামী। সংসদের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে দলটি। এবং র্যাব বিলুপ্তি, বিজেপিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অ্যাপ উদ্বোধন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।